স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব পাথফাইন্ডারের কাজ। এখানে এই যে পাথফাইন্ডার যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা থেকে আনবো প্রথমে দেখি। এই পাথফাইন্ডার অপশনকে আনার জন্য আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যে এখান থেকে পাথফাইন্ডার অপশনে ক্লিক করব। পাথফাইন্ডার অপশনে ক্লিক করলে এটা চলে আসবে। আবারও দেখেন উইন্ডো, পাথফাইন্ডার। পাথফাইন্ডারের মধ্যে বেশ কিছু অপশনগুলো আছে, এগুলোর কাজ আমরা শিখব। তো এখানে আমরা প্রথমে যেটা করব, একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নেব। রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে এটাকে কপি করে বেশ কিছু কালার তৈরি করে নেব আমরা এই কাটাকাটি করার বোঝার জন্য। আমরা একটা শেপ দিয়ে আরেকটা শেপকে কাটবো, কিভাবে কি কাটা যায় এটা দেখার জন্য আমরা এইভাবে কিছু রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। তো একটা সেট আমি আর একটা কপি করে বাইরেও রাখতে পারি। চলেন এবার কাটা শুরু করি। আমরা প্রথমে কি করলাম, এই দুইটাকে এক জায়গা দিয়ে দিলাম, একটার উপরে আর একটা। এগুলো আমি একটু সরাই রাখছি কারণ বারবার না তৈরি করার জন্য বেশ কিছু কালার প্লেট তৈরি করে রাখলাম। এই দুইটাকে সিলেকশন করে প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, মাউস ধরলে নাম আসবে, এটার নাম হচ্ছে ইউনিট। যদি আমি ইউনিটে টিপ দিই, কি হচ্ছে, আমার দুইটা অবজেক্ট একসাথে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? ইউনিট হয়ে গেল। প্রশ্ন হচ্ছে ইউনিট করার পরে কেন এখানে নীল কালার না হয়ে সবুজ কালার হলো? আমার তো নীল কালারও হতে পারতো। আর একটু ভালো করে লক্ষ্য করেন, এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। এখন যদি ইউনিটে চাপ দিই, নীল কালার হচ্ছে। কারণটা কি? উপরের লেয়ারে যে কালারটা থাকবে ইউনিট করলে ওই কালারটাই আমাদের চলে আসবে। ইউনিট আমরা কেন করব? যখন অনেকগুলো অবজেক্ট আমরা একসাথে জয়েন করে একটা অবজেক্ট বানাবো, তখন সবগুলো অবজেক্টকে একসাথে ধরে যদি ইউনিটে চাপ দিই, ওটা একটা অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এজন্য আমরা ইউনিটটা ব্যবহার করব। তাহলে ইউনিট সবাই ক্লিয়ার? এরপরের অপশনে আসি আমরা। আবারও দুইটা লেয়ার নিলাম, এই দুইটাকে সিলেকশন করলাম। পরের অপশনটার নাম হচ্ছে মাইনাস ফন্ট। এখানে যদি মাইনাসে ক্লিক করি, কি হচ্ছে, যতটুকু দিচ্ছি ততটুকু দিয়ে কেটে দিচ্ছে, অর্থাৎ উপরের লেয়ার নিচের লেয়ারকে কেটে দিচ্ছে। তো এখন আমরা একটু যদি উল্টাই দিই, অর্থাৎ নীল লেয়ারটাকে যদি উপরে তুলে দিই, এরপরে যদি আমরা মাইনাস ফন্টে ক্লিক করি, দেখেন উপরের লেয়ার নিচের লেয়ারকে কেটে দিচ্ছে। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে মাইনাস ফন্টের কাজ কি, উপরের লেয়ার দিয়ে নিচের লেয়ারটাকে কাটা। তাহলে এইটুকু আশা করি সবাই বুঝলেন। এরপরের অপশন যেটা আছে ইনসার্ট, সিলেকশন করলাম। ইনসার্টে ক্লিক দিলে দেখেন কতটুকু থাকছে, খুব ভালো করে বুঝেন। আমরা সিলেকশন যখন করছি, মাঝখানে যে অংশটা এইটুকু থেকে দুই পাশে শার্ট হয়ে যাচ্ছে, এজন্য নাম হলো ইনসার্ট। এই যে ক্লিক দিচ্ছি, শার্ট করে দিচ্ছে। তাহলে আমরা এইভাবেও কোনো কিছুর মাঝখানের অংশটুকু রেখে যদি চারপাশ কাটতে চাই, দুইটা বা তিনটা অবজেক্ট এইভাবে দিলে ও ইনসার্ট করে দেবে। আমরা তিনটা অবজেক্ট নিচ্ছি এখন, ঠিক আছে, বোঝার জন্য যে কি হতে পারে। তিনটা অবজেক্টকে তিন সাইড থেকে আমি নিলাম বোঝার জন্য। সিলেকশন করলাম, এবার ইনসার্ট হয়ে কতটুকু থাকে দেখি। আমার মনে হয় এতটুকু থাকতে পারে, দেখি। কাটলাম, আসলে এতটুকু থাকলো। তার মানে ইনসার্ট যেটা বোঝাচ্ছে, ও সব বাদ দিয়ে মাঝের টুকরোটুকু শুধু রাখে, এটা হচ্ছে ইনসার্টের কাজ। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হলাম। এরপরে আমাদের যেটা আছে, এটা খুবই ভালো একটা জিনিস, এক্সক্লুড। যদি এক্সক্লুডে ক্লিক দিই, দেখেন উল্টোটা কাজ করছে, মাঝের টুকুকে কেটে দিচ্ছে। আমি যদি তিনটা নিয়ে এক্সক্লুড করি, যেমন এখানে তিনটা কালার নিলাম, নিয়ে এবার এক্সক্লুডে ক্লিক করি, দেখেন মাঝের থেকে কেটে চলে যাচ্ছে। তো এটা বেশ একটা সুন্দর ডিজাইন তৈরি করছে। এখন যদি এর আমি একটু কালার টালার চেঞ্জ করে দিই, এই যে এখানে দেখেন কালার আছে, এখান থেকে যে আমি যে কোনো কালার সেট করতে পারি। কালার টালারগুলো চেঞ্জ করে দিই, এটা কিন্তু আমাদের লোগো তৈরির জন্য বেশ কাজে লাগে। বেশ চমৎকার লাগছে নাকি? তাহলে এটা কিন্তু দেখাচ্ছে যে আমি যদি এক্সক্লুড করি, এই জাতীয় শেপ ও তৈরি করে দেবে। তাহলে আমাদের এক্সক্লুড শেখা শেষ। এরপর আমরা আরেকটা শিখি। দুটাকে সিলেকশন করলাম। এইখানে যেটা সেটটাকে বলা হয় ডিভাইডেড। ডিভাইডেডটা আমাদের ডিজাইন করতে গেলে, বিশেষ করে টি শার্ট ডিজাইন করতে গেলে খুব কাজে লাগে। কি কাজে লাগে? একটা অবজেক্টকে দিয়ে আর একটা অবজেক্টে কাটা, চারপাশ থেকে কেটে বের করা, তখন আমাদের এইটা খুবই আর কি কাজে লাগে। তো এই জন্য আমরা কি করব, ধরেন এখানে আমি তিনটা অবজেক্টকে দিলাম, বুঝেন একটু সহজ করে। তিনটা অবজেক্টে সিলেক্ট করলাম, এটাকে মাঝের দিকে দিই, এরকম থাকলে দিয়ে আমি যদি ডিভাইডেডে চাপ দিই, কি মনে হচ্ছে যে একটা আছে, আসলে একটা নাই, সব ডিভাইডেড হয়ে গেছে। এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, তাহলে ডিভাইডেড গুলো বুঝতে
পারবেন। এই একটা টুকরো, এটা একটা টুকরো, এইটা দেখতে পাচ্ছেন কতগুলো টুকরো বের হচ্ছে। তার মানে আপনি যেমন দেবেন সেরকম ভাবে কেটে টুকরো টুকরো করে ডিভাইডেড করে দেবে। ডিভাইডেড কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এটাতে আমরা ডিভাইডেড করলাম। এরপরের অপশনটা কি আছে? এরপরে আছে আমাদের ট্রিম। দুইটাকে সিলেকশন করলাম, করে যদি আমরা ট্রিমে চাপ দিই কেটে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? কাটার পরে এটা অনেক সময় গ্রুপ হয়ে থাকে। তাহলে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে, প্রথমের পর লেফট বাটন ক্লিক করে সিলেকশন, এরপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, করলে দেখতে পারবেন এটা কেটে গেছে। মানে এটা কি এমন কাজ করছে, উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দিচ্ছে। এটা হচ্ছে ট্রিমের কাজ। বিষয়টা ক্লিয়ার? নিজেরা একটু দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এটা আমার কেটে গেছে, এটা আপনি বাদ দিলাম। এবার আসেন আর একটা শিখি। কোনটা আছে? মার্জ। মার্জের কাজকে একটু দেখে নিই। ধরলাম, মার্জে ক্লিক দিলাম, এটাও কেটেছে। কোনটাকে? ও প্রথমে কাটছিল উপরেরটাকে, এবার কাটছে নিচেরটাকে। মানে মোটামুটি দুইটার একই জাতীয় কাজ, একটা উপরের অবজেক্টের কাছে আর একটা নিচের অবজেক্টের কাটছে। একটু ক্লিয়ার? তারপরে যাওয়া যাক। এটা কিছুই না, বাড়িতে যে এরকম 8-10টা লেয়ার তৈরি করে নিয়ে একটার পর আর একটা দিয়ে কাটাকাটি করে দেখবেন কোনটা কোনটাকে কাটছে। কালার ভিন্ন ভিন্ন দেবেন যাতে বুঝতে সুবিধা হয়। ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেব না। তো তারপরে যেটা আছে এটার নাম হচ্ছে ক্রপ। ক্রপ দিলে এই মাঝখানে যতটুকু থাকে ততটুকুই কাটে। যেটাই যে আমরা এটাতেও কাটছিলাম, প্রায় একই জাতীয় কাজ। ঠিক আছে, একই জাতীয় টুলস, ভিন্ন ভিন্ন নাম। এরপরে আর একটা টুলস আছে। তো আমি 3টা অবজেক্টে এভাবে সিলেকশন করলাম, বা 4টাও নিতে পারি। চারদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা আউটলাইন মতো দেখা যাচ্ছে। এই আউটলাইনটা তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব আউটলাইনে। আউটলাইনে ক্লিক করলে এখানে আমাদের আউটলাইন তৈরি হচ্ছে, কিন্তু আউটলাইন শো হচ্ছে না। তাহলে আউটলাইন শো করার জন্য আমরা স্টকটাকে জাস্ট বাড়াই দেব। এখানে দেখেন সুন্দরভাবে আমাদের আউটলাইনগুলো শো হচ্ছে। তার মানে এটাও কিন্তু একটা ডিজাইন। আপনি চাইলে এই জাতীয় অনেকগুলো কালার মিক্সড করে এই ধরনের আউটলাইন ডিজাইন তৈরি করতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে যত খুশি তত স্টক সাইজ দিতে পারেন। তবে স্টক দেখেন হোয়াট চিহ্ন দেখাচ্ছে, কারণ কি? একটা কালার থাকলে কালার শো করে, যেহেতু আমার 3টা কালার, তাহলে এই কারণেও কালার শো করছে না। আপনার যদি এখন মনে হয় আউটলাইনগুলোকে ভাঙবেন, ভেঙে আপনি নিজের মতো করে মডিফাই ডিজাইন করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। করার পরে এখান থেকে ধরেন যে টুকরো বাদ দিতে চাচ্ছেন, টিপ দিয়ে সেই টুকরোটাকে বাদ দিয়ে দেন। এইভাবে আপনি আপনার আউটলাইন ডিজাইন করতে পারেন, মানে যেমনটা যার খুশি। এটাও এক ধরনের ডিজাইন হয়ে গেল, বুঝছেন? আবার চাইলে এদিক থেকেও কিছু টুকরো বাদ দিয়ে দিতে পারেন, যে না আমি এই 3টাকে দিয়ে এরকম একটা ডিজাইন করব, সিঁড়ি স্টাইল। আবার আপনার মনে করেন না এদিক দিয়ে আমি খুলেই দেবো, রাখবোই না। ঠিক আছে, তাহলে আপনার যেমন খুশি তেমন আউটলাইন ডিজাইন করতে পারেন। আউটলাইনটা কি ক্লিয়ার সবাই? বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে আমরা আউটলাইন বুঝে ফেললাম। পরবর্তী টুলসে যাই। পরবর্তীতে কি আছে? আমি 2টা কালার আবারও নিয়ে নিলাম। হলুদটা ভালো দেখা যাচ্ছে না, এটা নিই। এরপরে লাস্ট যেটা আছে এটার নাম হচ্ছে মাইনাস ব্যাক। প্রথমে যেটা শিখছিলাম মাইনাস ফন্ট, আর এটা মাইনাস ব্যাক, পার্থক্য কিছুই না, একই। যদি এইটা দিই নিচেরটাকে কেটে দিচ্ছে, আর যদি এইটা দিই উপরেরটাকে কেটে দিচ্ছে। তাহলে বুঝছেন দুইটার একই কাছে, একটাতে উপরের অবজেক্টে কাটে, একটাতে নিচের অবজেক্টে কাটে। এই ছিল মোটামুটি আমাদের পাথফাইন্ডারের কাজ। আর এর সাথে কি আছে? অ্যালাইন আছে, ট্রান্সফর্ম আছে। আমরা একটু অ্যালাইনটা শিখবো যে অ্যালাইনের কি কাজ। ধরেন আমি 3টা অবজেক্টে এইভাবে সাজালাম। আমরা যদি একটু অ্যালাইন করতে চাই এগুলোকে, অর্থাৎ 3টাকে চাচ্ছি আমি উপরের দিকে সমান করব, সিলেকশন করে নিয়ে আমরা অ্যালাইনমেন্ট থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপ এটাতে ক্লিক দিলাম। দেখেন সবগুলো উপরের দিকে সমান হয়ে গেল। আবার যদি মনে হতো যে না এরকম উঁচু নিচু আছে, আমি নিচের দিকে সমান করব, তাহলে এখান থেকে ক্লিক করতাম ভার্টিক্যাল অ্যালাইন বটম, তাহলে নিচের দিকে সমান হতো। এখন আমার মনে হতে পারে যে না এই 3টাকে আমি সমান 3 ভাগে ভাগ করব, তাহলে কি করব? আমি 3টাকে সিলেকশন করে এই যে দেখা যাচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা ক্লিক দিলে 3টাকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। এখন আমার মনে হতে পারে যে না আমি 3টাকে পেজের একদম মাঝ বরাবর নিয়ে আসবো, একদম মাঝ বরাবর। তখন কি করব? এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেব, তাহলে এটা কি আসবে? মাঝ বরাবর চলে আসবে। কিন্তু এটা আর্টবোর্ড করা নেই।
অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলে এটা টাচ করবে, এই যে মাঝ বরাবর চলে আসলো। আবার আপনি অবজেক্টগুলো ধরেন এইরকম সাজালেন, আপনার মনে হতে পারে মাঝের দিকে আমি একদম সমান করে নিয়ে আসবো, ধরলেন, ধরে এই যে এখানে আরেকটা দেখেন, এটার নাম হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। যদি এটা টিপ দেন আপনার এইগুলো কোথায় আসবে, মাঝ বরাবর চলে আসবে। বিষয়গুলো বুঝলেন সবাই? ক্লিক করলাম, দেখেন মাঝ বরাবর চলে আসলো। তো আবার যদি আমার মনে হয় যে না এগুলো একটু আমি বাম পাশের দিকে সমান করে সাজাবো, সিলেকশন করে নিয়ে বামের দিকে চাপ দেন, বামের দিকে চলে গেল। যদি মনে হয় যে না আমি এগুলোকে ডাইনের দিকে সাজাবো, সিলেকশন করে নিয়ে ডাইনের দিকে চাপ দেন, চলে গেল। যদি মনে হয় উপরের দিকে সাজাবো, উপরের দিকে ক্লিক দেন, চলে গেল। যদি মনে হয় নিচের দিকে সাজাবো, নিচের দিকে ক্লিক দিলাম, চলে গেল। অর্থাৎ অ্যালাইনমেন্ট আপনি যেমন খুশি তেমন সাজাতে পারেন, তবে আমরা ডিজাইন করতে গেলে বেশিরভাগই সেন্টার পজিশনে সাজানো লাগে। তাহলে অ্যালাইনমেন্টটা মোটামুটি সবাই বুঝলেন। আর ট্রান্সফর্মটা তেমন কিছু বোঝার নেই। ট্রান্সফর্মের সাহায্যে এই যে সাইজটাকে জাস্ট কি এক জায়গা থেকে আর এক জায়গায় একটু সরানো নড়ানো করতে পারেন, এইটাই হচ্ছে ট্রান্সফর্মের কাজ। তো আশা করি আজকের ক্লাসে বুঝলেন পাথফাইন্ডার কিভাবে কাজ করে। তো রেকর্ড এখানে শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।